জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন বিএনপি, জামায়াত ও এনসিপির 4 নেতা। কিছু শক্তি নির্বাচন পেছানোর চেষ্টা করছে জানালেন ডক্টর ইউনূস। নির্বাচনী অনীহা থেকে পিআর নিয়ে জামায়াতের কর্মসূচি, অভিযোগ আমির খসরুর। সাংবিধানিক আদেশে জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াত। শেখ হাসিনার মন্তব্যে অপমান বোধ করেছিলেন শিক্ষার্থীরা, বললেন নাহিদ। মাহমুদুর রহমানের সাক্ষ্য পতিত সরকারের ভারত নির্ভরতার প্রমাণ, মন্তব্য চিফ প্রসিকিউটরের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ। গঠিত কমিটির সুপারিশের আগে আর কর্মসূচি না দেওয়ার প্রতিশ্রুতি সচিবালয়ের বৈঠকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর। এবার সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন বিএনপি, জামায়াত ও এনসিপির ৪ নেতা। আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। ২৩ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। এই অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, সাধারণ আলোচনায় অংশগ্রহণের পাশাপাশি ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ক একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অফ রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম। এবারের অধিবেশনে ২৪ জুলাই আন্দোলন পরবর্তী সংস্কার এবং নির্বাচনমুখী বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক শান্তির বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে সরকার। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, বিশ্বব্যাপী সংঘাত, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা, উন্নয়নশীল দেশসমূহ হতে সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, অভিবাসীদের মৌলিক গবেষণা পরিষেবা প্রাপ্তির নিশ্চয়তা, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির টেকসই হস্তান্তর এবং সর্বোপরি ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়াস তার বক্তব্যে উঠে আসবে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে বিএনপি, জামায়াত এবং এনসিপি এই ৩ দলের ৪ জন রাজনীতিবিদও যাচ্ছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে, জামাত ইসলামী থেকে সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আখতার হোসেন, এই ৪ জন যাবেন। ব্রিফিংয়ে জানানো হয়, বেশ কিছু দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গেও প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে। পশ্চিমের দেশগুলিতে এই ধরনের বাধা দেওয়া, স্লোগান দেওয়া, মিছিল বা ওই রাস্তাতে ডেমনস্ট্রেট করা, এগুলি কিন্তু আটকানোর কোনো রাস্তা আমাদের নেই, কারোই নেই, ওই দেশের সরকারের নেই, তারা এটা দিতে বাধ্য। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নিরাপত্তা। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যদিও কিছু শক্তি এখনও নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে অন্তর্বর্তী সরকার সময় মতো নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও উৎসবমুখর হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাউনির সাতুরির নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা আগত প্রতিনিধি দলকে বলেন, এরই মধ্যে নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। রমজানের ঠিক আগে ফেব্রুয়ারির শুরুতে হবে নির্বাচন। জনগণের মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে ক্রমবর্ধমান উদ্দীপনার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বলেন, ১৫ বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো তাদের অনেকেই ভোট দিতে যাচ্ছেন। ইউরোপীয় এমপিরাও আশাবাদ ব্যক্ত করেন যে আসন্ন নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। প্রধান উপদেষ্টার অসাধারণ নেতৃত্বের প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় চলমান রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করা হয়। দেশের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে ৮,৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয় সম্বলিত
13টি প্রকল্প অনুমোদন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায়। এর মধ্যে সরকারি অর্থায়নে 4,437 কোটি 82 লাখ টাকা, প্রকল্প ঋণ 1,225 কোটি 36 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 2,670 কোটি 9 লাখ টাকা ধরা হয়েছে। বুধবার রাজধানীর এনএসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুমোদন দেওয়া হয়। সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, অর্থ বিজ্ঞান প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে 2000 হর্স পাওয়ার রিক্রয়, শাহবাজপুর ও ভোলা এলাকায় কূপ খনন এবং নেস্কো এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন প্রকল্প। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে উপকূলীয় এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প 3য় পর্যায়ে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল ও যমুনা স্পেশালাইজড জুট অ্যান্ড টেক্সটাইল মিল প্রকল্প অনুমোদন পেয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 3টি প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হল খুলনা পানি সরবরাহ প্রকল্প এবং মিয়ানমার থেকে বাস্তুচ্যুত জনগোষ্ঠী ও স্থানীয়দের জীবনমান উন্নয়ন প্রকল্প। ঐক্যমত্য কমিশনের আলোচনা চলাকালে পিআরের দাবিতে আন্দোলন স্ববিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য তার। আমির খুসরো বলেন, নির্বাচন নিয়ে অনীহা থেকেই জামায়াতের এই কর্মসূচি। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। জনগণের ম্যান্ডেট না নিয়ে নিজেদের স্বার্থে এভাবে আন্দোলন করলে শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান দেখানো হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। মানে মানুষ বুঝতেছে ইলেকশন করতে দেবে, ঐক্যমত হয়ে গেছে এবং আলোচনা অব্যাহত আছে। তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায় এখানে, তাই না? এখনো আলোচনাই শেষ হয় নাই, এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে? ঐক্যমত হতে হবে। বাংলাদেশের মানুষ যেখানে রায় দেবে, বাংলাদেশের মানুষ যেগুলোতে ম্যান্ডেট দেবে, সেটাই হবে আগামী দিনের বাংলাদেশ। আমাদেরকে তো রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই যে আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পদ্ধতিগত বিষয়ে মতপার্থক্য কাটেনি রাজনৈতিক দলগুলোর। জামায়াত চায় সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হোক। বিএনপি বলছে এ বিষয়ে সর্বোচ্চ আদালতের মতামতের প্রয়োজন রয়েছে। অন্যদিকে এনসিপি চাইছে গণপরিষদ নির্বাচন। আর জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করুক দলগুলো। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। সেপ্টেম্বরের পরে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং এর আইনি ভিত্তি নিয়ে বুধবার রাজনৈতিক দলগুলোর সাথে দিনভর আলোচনা করে ঐকমত্য কমিশন। বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে কমিশনের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের একাধিক প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে সাংবিধানিক আদেশ, জাতীয় নির্বাচনের সাথে গণভোটের আয়োজন বা পরবর্তী সংসদে সংবিধান সংশোধন ও পরে গণভোটের মাধ্যমে তার বৈধতা প্রদানের প্রস্তাব আছে। সংবিধানের 106 অনুচ্ছেদ ব্যবহার করে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়া যেতে পারে, এরকম মত এসেছে। আমরা এই মতামতগুলোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এক ধরনের অনানুষ্ঠানিক অনুরোধও পেয়েছি। সেটা হচ্ছে তারা তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এক জায়গায় আসার চেষ্টা করছেন। সেই রকম সমস্ত বিবেচনায় আজকে এই সমস্ত প্রস্তাবগুলো রেখেই আমরা আমাদের এই বৈঠক মুলতবি করেছি। বিএনপি বলছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিষয়গুলো সাংবিধানিক আদেশের মাধ্যমে এখনই বাস্তবায়ন করতে চাইলে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া যেতে পারে। জুলাই সনদের যে বিষয়গুলো শুধুমাত্র সংবিধান সংস্কার অথবা সংশোধন সংক্রান্ত, সেই বিষয়গুলো এখনই কার্যকর করার মতো কোনো দলিল প্রণয়নের ক্ষেত্রে এই সরকার কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে কিনা। জুডিশিয়ারি কি বলে, আমরা জুডিশিয়ারির কাছে যাই। এদিকে জামায়াত ইসলাম চায় সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে। কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে, এরপরে গণভোটে আমরা যেতে পারি। তবে এটা ইলেকশনের পরে নয়, অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ ব্যাপারে গণভোট হতে হবে। এ বিষয়ে অন্য দলগুলো নিজস্ব মতামত দিয়েছে। আমাদের মতামত এখনো আগের মতো, যে সবচেয়ে বেস্ট পদ্ধতি, যেটাকে আমরা এড়িয়ে আরও জটিল করে ফেলছি, সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে
গণপরিষদের মধ্য দিয়ে, আগামী নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারা একই সাথে গণপরিষদ গঠন করবে, একই সাথে পার্লামেন্ট গঠন করবে। যা কিছু সরকার বাস্তবায়ন করতে পারবে না, আগামীতে যেই ক্ষমতায় আসুক না কেন, এমন আইনগত বন্দোবস্ত সৃষ্টি করা যাতে করে সেই সরকার বাস্তবায়ন করতে বাধ্য থাকে। অক্টোবরের শুরুতে আবারও এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে কমিশন। এর আগে রাজনৈতিক দলগুলো দলীয় ফোরামে আলোচনা করবে। ঐকমত্যের ভিত্তিতে আমরা এই রাষ্ট্রের গণতান্ত্রিক। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। এখানে আসলে এটা বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক সেটি দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বুধবার বিকেলে গুলশানের দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সাথে বৈঠক করে বিএনপি। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরশিদ মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান সহ দলটির অন্যান্য নেতারা। বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, পারস্পরিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরশিদ মাহমুদ চৌধুরী বলেন, পিআর পদ্ধতিতে কোনো দল নির্বাচন চাইলে আগামী সংসদে এসে পাশ করতে হবে, তার আগে এমন দাবিতে জনগণের ম্যান্ডেট নেই। জুলাই আন্দোলনে পিআর পদ্ধতির দাবি ছিল কিনা এমন প্রশ্ন রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমি মানুষ বিশ্বজুড়ে, বাংলাদেশের বাইরে, ইউরোপিয়ান ইউনিয়ন সহ সবাই চাচ্ছে বাংলাদেশে যত তাড়াতাড়ি একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক, এবং এর জন্য ওরাও কাজ করতে চায়। আমাদের সকলে মিলে এই কাজটা যত তাড়াতাড়ি সম্পন্ন করতে পারি, দেশের জন্য মঙ্গল, গণতন্ত্রের জন্য মঙ্গল। বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এই দুই ক্ষেত্রেই ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা পেয়েছি আমরা সবসময়। তারা এই সহযোগিতা অব্যাহত রাখবে বলেছে, এবং তারা চায় যে যত দ্রুত সম্ভব বাংলাদেশ গণতন্ত্রে ফিরে আসে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়, এটা তারা প্রত্যাশা করে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে পলাতক স্বৈরশাসনের সুবিধাভোগীদের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পলাতক স্বৈরশাসকের সুবিধাভোগীরা দুর্গোৎসবের সময় বিভিন্ন অপকর্মের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান হয়নি বলেও উল্লেখ করেন তিনি। জুলাই আগস্টের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ন্যায় বিচার চান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ট্রাইব্যুনালের সাক্ষ্য শেষে এমনটা জানান নাহিদ ইসলাম। বলেন, শেখ হাসিনার বলা রাজাকারের নাতিপুতি শব্দে অপমানিত বোধ করেছিলেন শিক্ষার্থীরা। আন্দোলন বন্ধে গোয়েন্দা সংস্থাগুলোর চাপের কথাও জানান তিনি। এদিকে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা সম্পন্ন হয়েছে। তার সাক্ষ্যে শেখ হাসিনা সরকারের ভারত নির্ভরতার প্রমাণ মিলেছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শুভম মাহফুজের রিপোর্ট। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুর 2:30 থেকে শুরু হওয়া সাক্ষ্য চলে প্রায় 2 ঘন্টা। সাক্ষ্য শেষে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নাহিদ ইসলাম। হাসিনা বিরোধী আন্দোলনকালে গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা সম্পর্কে জানান তিনি। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আওয়ামী লীগ, পুলিশ সহ যারা জড়িত, তারা বিচারের আওতায় আসবেন, তাদের শাস্তি হবে এবং এই ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্য, যে কীভাবে পুলিশ সহ, মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত, তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়, কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায়, সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট থাকতে হবে। এদিকে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তারা নির্বাচিত সরকারের নাম করে এসে নিজ দেশের জনগণের উপরে যে হত্যাকাণ্ড চালালো, সেটার পেছনের পটভূমিটা কী ছিল এবং আসলে আওয়ামী লীগ সরকারের চরিত্র কী ছিল, তারা কি আসলে গণতান্ত্রিক ছিল কিনা, তাদের যে মানবতা বিরোধী হওয়ার যে উপাদানগুলো তাদের চরিত্রের মধ্যে আগে থেকেই ছিল, তাদের শাসন ক্ষমতায় অন্য রাষ্ট্রের আধিপত্য ছিল, প্রভাব ছিল, নিয়ন্ত্রণ ছিল, এই সব জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে তিনি জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ
তার পেছনের প্রেক্ষাপটটা তুলে ধরে এই পুরো বিষয়টাকে স্পষ্ট করেছেন জাতির সামনে। গত ৩ আগস্ট শুরু হয় এই মামলার সাক্ষ্য গ্রহণ। এ পর্যন্ত জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেট সহ ৪৬ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ৬ দফা দাবিতে গতকাল রাজধানীর ৭ রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস, প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগে তাদের এই আন্দোলন। প্রতিষ্ঠানটির শিক্ষকরাও সংহতি জানান শিক্ষার্থীদের আন্দোলনে। পরে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এস এম ফয়জের রিপোর্ট। পলিটেকনিক শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল রাজধানীর তেজগাঁয়ের ৭ রাস্তা মোড়। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে এবং প্রকৌশল কর্মক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে। এর প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। বুয়েট শিক্ষার্থীরা বা রুয়েট শিক্ষার্থীরা তারা যে আমাদেরকে প্রকাশ্যে জবাই করা এবং গুলি করার হুমকি দিয়েছে, আমরা তার বিপক্ষে অবস্থান করতেছি। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক ৩ দফা দাবির পক্ষে পরিচালনা সকল কার্যক্রম রাষ্ট্রকৃতক অবলম্বন বন্ধ করতে হবে। ছোটদেরকে অসম্মান করে যে অযৌক্তিক দাবিগুলো আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, তার জন্য কালকে আমরা একটা কার্যক্রম করেছি এবং আজকে আমরা করছি। কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থীরা শাহবাগে মব সৃষ্টি করে ৩ দফা অযৌক্তিক দাবি বাস্তবায়ন করার অপচেষ্টা করছে। আমরা এই ৩ দফা অযৌক্তিক দাবির তীব্র নিন্দা জানাই। পূর্বে মীমাংসিত ইস্যু, এগুলো কোনো দফা দাবি হতে পারে না, না, না। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ৭ রাস্তা মোড় ও আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। বিপাকে পড়েন অফিসগামী মানুষ ও জরুরি সেবার যানবাহনগুলো। মূল সড়ক আটকে কোনো আন্দোলন হওয়া উচিত না। এত গরমের মধ্যে দাঁড়ায় থাকতে খুব কষ্ট হইতেছে, অফিস আছে। আন্দোলনের নামে জনদুর্ভোগ ও বিশৃঙ্খলা করলে ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি পুলিশের। আমাদের এখানে সাদা পোশাকে অনেক গোয়েন্দা কর্মকর্তারা রয়েছেন, ওনারা সেটি দেখছেন যে এখানে ছাত্রদের পাশাপাশি কোনো দুষ্কৃতিকারী আছে কিনা, এবং আমরাও পোশাকধারী যারা রয়েছে এটা আমরা মনিটরটা আমরা জোরদার করেছি যে এরকম কোনো ঘটনা যেন না ঘটে। ৩ ঘন্টা পর শিক্ষার্থীদের অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিভিন্ন দাবিতে রাজধানীর বাইরেও বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল 9:30 থেকে শহরের ফুলবাড়ি রেল ক্রসিংয়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। রেলপথ অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস এবং রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন দিনাজপুর রেল স্টেশনে আটকা পড়ে। শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম, তাদের 3 দফা অযৌক্তিক বিএসসিদের 3 দফা অযৌক্তিক দাবির প্রতিবাদে তারা কি করেছে, আমাদেরকে প্রকাশ্যে দিবালোকে হত্যার হুমকি দিয়েছে। বিএসসি ইঞ্জিনিয়ারদের যে 3 দফা অযৌক্তিক দাবি আছে, সেই দাবি যতক্ষণ না তারা তুলে নিবে ততক্ষণ আমরা আমাদের কর্মসূচি এখান থেকে আমরা আন্দোলন ছাড়বো না। ময়মনসিংহে পলিটেকনিক শিক্ষার্থীরা নগরীর প্রধান সড়ক ঘুরে ঢাকা বাইপাস মোড়ে গিয়ে অবস্থান নেয়। বিএসসি ইঞ্জিনিয়ারদের 3 দফা দাবিকে অযৌক্তিক বলে অভিযোগ তাদের। তাদের যে দাবিটা সেটা সম্পূর্ণ অযৌক্তিক এবং লজ্জাজনক। একই ইস্যুতে বরিশাল ঢাকা কুয়াকাটা মহাসড়কের নগরীর চৌমাথা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এর আগে বেলা 11টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে নগরীর চৌমাথা এলাকায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। সড়ক অবরোধের কারণে প্রায় 1 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের মূল দাবি হচ্ছে 10ম গ্রেড আমাদের অধিকার, এই 10ম গ্রেড আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরই থাকবে। যদি এই দাবি না মানা হয় তাহলে সারা বাংলাদেশের সকল পলিটেকনিকের আমরা এই বাংলাদেশ সম্পূর্ণভাবে অচল করে দিব। রংপুরে নগরীর শাপলা চত্বরে বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ব্যানার নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারিগরি শিক্ষার্থীরা। এর আগে সকালে স্থানীয় পলিটেকনিক ইনস্টিটিউটে জড়ো হন তারা। পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ছাত্রছাত্রীরা। বিক্ষোভ মিছিলটি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে বের হয়ে সিঙ্গা বাইপাস হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে অবস্থান নেয়। টাঙ্গাইলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে
এলেঙ্গা থেকে করটিয়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন এই রুটে যাতায়াতকারীরা। সেনাবাহিনী আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে বললে তাদের সাথে আন্দোলনকারীদের বাকবিতণ্ডা হয়। পরে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। 10ম গ্রেড হচ্ছে শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের জন্য, তারা কেন 9ম গ্রেড থেকে 10ম গ্রেডে আসতে চাবে? তারা যদি তাদের নামের আগে সরাসরি প্রকৌশলী লিখতে পারে তাহলে আমরা কেন ডিপ্লোমা প্রকৌশলী লিখতে পারবো না? একই দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন হয়েছে চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, গাজীপুর সহ অন্য জেলাতেও। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। অন্যদিকে বুধবার সচিবালয়ে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা নিরীক্ষায় গঠিত কমিটির বৈঠক হয়েছে। এরপর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান জানান, ওই কমিটির সুপারিশ না আসা পর্যন্ত জনগণের ভোগান্তি করে কোনো আন্দোলন বা কর্মসূচি দুই পক্ষের কেউ দেবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। উপদেষ্টা আরও জানান, প্রকৌশলে বিএসসি ডিগ্রিধারীদের 3 দফা এবং ডিপ্লোমাধারীদের 7 দফা দাবি পর্যালোচনা করতে ইনস্টিটিউটের একজন শিক্ষক, একজন আন্দোলনকারীদের একজন, অর্থাৎ 3 জন করে মোট 6 সদস্যের কমিটি করা হয়েছে। এই কমিটি দুই পক্ষের দাবিগুলোর মধ্যে ঐকমত্য আনার চেষ্টা করবে। বলেন, নামের আগে ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখবে নাকি নামের পরে লিখবে অথবা কিছুই লিখবে না, সে বিষয়ে গঠিত কমিটি দেয়া রিপোর্ট পর্যালোচনা করে সুপারিশ করবে সরকারি কমিটি। সবার কর্মসংস্থান বাড়াতে জনপ্রশাসন সচিব কাজ করবেন বলেও জানানো হয় বৈঠকে। ঠিকাদারি প্রতিষ্ঠানে দেশের ডিগ্রিধারীদেরও আনুপাতিক হারে নেয়ার বিষয়ে সুপারিশ করা হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার দেওয়ানি ও ফৌজদারি আদালত আলাদা করেছে। বুধবার বিকেলে সিলেটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, যৌতুক সহ 8টি আইনে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা বিধান কার্যকর পাইলট প্রকল্পের উদ্বোধন করেন উপদেষ্টা। বৃহস্পতি থেকে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, দেশের 12 জেলায় এই কার্যক্রম শুরু হবে। এর ফলে মামলা নিষ্পত্তি বাড়বে। এ সময় বিচারক নিয়োগে সুপ্রিম কোর্টের ক্ষমতায়ন নিয়েও কথা বলেন ডক্টর আসিফ নজরুল। সিভিল আদালত ক্রিমিনাল আদালতকে পৃথক করেছি যাতে সিভিল আদালতের নিষ্পত্তি বাড়ে, যাতে মামলার নিষ্পত্তি দ্রুতগামী হয়। কোনোদিন এটা বাংলাদেশে আগে করা হয়নি। আমরা বিচারিক পদ সৃজনের যে ক্ষমতা, সেটা আগে পলিটিক্যাল মন্ত্রীদের হাতে ছিল। এটা আমরা চিফ জাস্টিস অফিসের কাছে নিয়ে গেছি। সেই ফাইল নিজের হাতে গিয়ে চিফ অ্যাডভাইজারের কাছে সাইন করে এসেছি, পিওনের মতো করে গিয়ে ওনার হাত থেকে সাইন করে নিয়ে এসেছি। সেরকম পদ প্রায় 200 বিচারকের পদ একদিনে সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে গুলিবর্ষণে অন্তত 3 পুলিশ নিহত ও 2 পুলিশ গুরুতর আহত হয়েছেন। পাল্টা গুলিতে নিহত হয়েছে হামলাকারী। পেনসিলভেনিয়ার পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, ইয়র্ক কাউন্টির কডোরাস টাউনশিপে হামলার এই ঘটনায় গুরুতর আহত 2 পুলিশ সদস্যের অবস্থা স্থিতিশীল আছে। পাল্টা গুলিতে ঘটনাস্থলে নিহত হয়েছে হামলাকারী। অস্ত্রের যথেচ্ছ ব্যবহার নিয়ে কথা বলেছেন গভর্নর জশ সাপিরো। বলেছেন ক্ষোভ নিষ্পত্তিতে অস্ত্র হাতে তুলে নিয়ে সমাধান নয়। স্থানীয় সময় বুধবার বেলা 2টার দিকে ব্যক্তিগত বিরোধ মিটমাটে পুলিশ সদস্যরা পেনসিলভেনিয়ার একটি গ্রামীণ কৃষি এলাকায় যায়। আগের দিনের একটি বিবাদের তথ্য সংগ্রহকালে তদন্ত দলের উপর আচমকা গুলি বর্ষণ করে হামলাকারী। গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পাশের এলাকা স্প্রিং গ্রোভের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এর জেরে দ্রুত নিরাপদ আশ্রয়ে অবস্থান নেন শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা। 3 পুলিশ নিহতের ঘটনায় শোক পালন আর জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন বিএনপি, জামায়াত ও এনসিপির 4 নেতা। কিছু শক্তি নির্বাচন পেছানোর চেষ্টা করছে জানালেন ডক্টর ইউনূস। নির্বাচনী অনীহা থেকে পিআর নিয়ে জামায়াতের কর্মসূচি, অভিযোগ আমির খসরুর। সাংবিধানিক আদর্শে জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াত। শেখ হাসিনার মন্তব্যে অপমান বোধ করেছিলেন শিক্ষার্থীরা, বললেন নাহিদ। মাহমুদুর রহমানের সাক্ষ্য পতিত সরকারের ভারত নির্ভরতার প্রমাণ, মন্তব্য চিফ প্রসিকিউটরের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ। গঠিত কমিটির সুপারিশের আগে আর কর্মসূচি না দেওয়ার প্রতিশ্রুতি সচিবালয়ের বৈঠকে।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।